সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, আর এদিকে ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে মুখটা ধুয়ে এদিকে এক পাশে বসিয়ে দিয়েছি চা। আর কালকের কিছুটা ভাত ছিল, ভাতটা একটা বাটির মধ্যে নিয়ে, কারণ প্রেশার কুকারে তো এখন আবার ভাত বসাবো, তো যার কারণে কিন্তু প্রেশার কুকারটা একবারে ধুয়ে নিচ্ছি। আর সবসময় দেখবে এক রুটিনে যেন সংসারের কাজগুলো করার ইচ্ছে হয় না। বেশিরভাগ সময় আমি রাত্রিবেলায় একদম রান্নাঘরের বাসনকুসন সমস্ত কিছু ধুয়ে টুয়ে রান্নাঘরগুলো পরিষ্কার করে যায়, যাতে পরের দিন সকালে এসে আমি ঝটাপট করে রান্না বসিয়ে দিতে পারি। আর নিজের মনটাও যেন ভালো লাগে চারিদিক যখন একদম সমস্ত কিছু গুছানো পরিষ্কার থাকে। আর সব সময় তো আর আমাদের শরীর সঙ্গ দেয় না, কোনো সময় ইচ্ছেও হয় না। আর এত পরিমাণে গরম দিচ্ছে এখন আমাদের এখানে, এমনিতে ভাদ্র মাস, আর দেখবে গরমকালে গরম তো লাগবে, তার উপর ভাদ্র মাসের গরমটা যেন সহ্য করা যায় না, এত পরিমাণে গরম দিই। তো কালকে কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো বৃষ্টিও হয়েছে। আর ভোরের দিকে না কারেন্টও চলে গেল একবার। আমি তো 5টার সময় উঠলাম। এখন কদিন যাবত আমি আর ছাদে গিয়ে ভিডিও আপলোড করি না, কারণ ছাদে গেলেও না অনেকটা সময় বসে থাকতে লাগে, আর এই গরমের মধ্যে ভালোও লাগে না। তো যার কারণে ভোরবেলায় উঠে দেখি যদি ভিডিওটা আপলোড করি, ঘর থেকে ভিডিওটা সুন্দরভাবে আপলোড করা যায়। এবার বড় ভিডিও হোক ছোট ভিডিও হোক সুন্দর করে কিন্তু দেওয়া যায়। তবে আবার 6টার পর হলে হয় না, সে 5টা থেকে 5:30টার মধ্যে, এই টাইমে হলে খুব নেটটা ভালো থাকে, ঘর থেকে ভিডিওটা আপলোড করা যায়। তো আমি বলছি ভাগ্যিস ঠাকুর সহায় হয়েছেন, এখন ঘর থেকে দিতে পারছি, না হলে তো বৃষ্টি বলো আর যাই বলো ছাতা মাথা নিয়ে পর্যন্ত আমি ছাদে গিয়ে ভিডিও আপলোডের জন্য দাঁড়িয়েছিলাম, না হলে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। তো যার কারণে এই কষ্ট করতে হয়েছে। আর এই কদিন যাবৎ তো গরমের জন্য ইচ্ছেও করছে না। আর এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে লাগে, কি যেন ছাদে গেলেও যেন আরও নেটের সমস্যা আরও বেড়ে যায়। অন্য সময় নিচে নেটের সমস্যাটা থাকতো, ছাদে গেলে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হতো, এই একটা সমস্যা ছিল। যার কারণে এখন দেখি না, ভোরবেলা দিলে দেখি ঘর থেকে ভিডিওটা আপলোড করা যাচ্ছে। এই কদিন যাবত তো আমি এভাবেই কিন্তু দিচ্ছি। তো এদিকে দেখো, এবারে সকালের তো চা খাওয়া হয়ে গেছে, এবারে এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আগে। আর ভাত তো ভেবেছিলাম প্রেশার কুকারে করবো, কারণ সবসময় প্রেশার কুকারের মধ্যেই করি। তো আজকে প্রেশার কুকারের মধ্যে করবো গুদক, তো যার কারণে কিন্তু হাঁড়ির মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত এখনও বসাইনি, জলটা বসালাম সবে মাত্র। আর এদিকে দেখো, এই যখনই আমি বাসনকুসন ধুতে আসি, এটার জলটা ছিটকে পরে আমার নাইটি পুরো ভিজে যায়। সেম এখন ওই বাসনগুলো ধুতে গিয়ে আমার নাইটি পুরো ভিজে গেলো, তো তার জন্য কিন্তু এগুলো লাগিয়ে দিয়েছি। এটা আগেও লাগানো ছিল প্রথম। তো জলটা যখন কমে যায় না, তখন বাসনকুসন ধুতে গেলে এটা খুলে দিলে জলটা একটু পরে বাসনগুলো ধোয়া যায়। না হলে এটা দেওয়া থাকলে না জলটা ঠিকঠাক করতেই চায় না যখন জলটা কমে যায়। যার কারণে আমিই কিন্তু এরকমটা করি। এখন থেকে ভাবছি আর খুলবো না। আর এদিকে দেখো, আজকে কলার মোচা দিয়ে এটাকে আমরা থুর বলি, আর বাঁশকুড়ুল দিয়ে কিন্তু গুদকটা রান্না করব। তো এদিকে বসলাম কাটাকুটি করতে। এমনিতে দেখি না, ভাতটা তো আবার একটু থেকে একটু বেশি হলে ভাতটা একদম নরম হয়ে যায়। আর নরম ভাত তো আমার ঘরে একদমই খাওয়া হয় না, না তোমাদের দাদাভাই খেতে পারে, না আমি খেতে পারি। তো যার কারণে কিন্তু ভাবলাম যে না, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। প্রেশার কুকারে ভাত বসালে এত ঝামেলা থাকে না, শুধু আমি তো 3টা সিটি দেওয়াই, 3টা সিটি দিলে বেশ, গ্যাসটা অফ করে দিলে হয়। আর হাঁড়ির মধ্যে ভাত বসালে কতবার করে দেখতে হয় যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। জানো তো, আমি তো সেই বৃহস্পতিবারে ব্লগ শ্যুট করেছিলাম, এটা তো তোমাদের সাথে তোমরা কালকে এটা পাবে। আর মাঝখানে শুক্রবার দিন কিন্তু আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ হঠাৎ করে না আমি সারাদিন ভালো ছিলাম। দুপুরের দিকে আমি সেলাইয়ের কাজে গেলাম, তোমরা দেখলে বৃহস্পতিবার দিনকের ব্লগে। তো সেলাইয়ের কাছ থেকে আসলাম, তখনও ভালো ছিলাম। সন্ধ্যা থেকে না আমার হালকা হালকা মাথা ধরা হয়ে আছে। তো ভাবলাম এরকম তো হয়, তারপর ঘুমোতে এসে আমি রাত্রিবেলায় মাথায় একটু ভিক্স মেখে তারপর শুয়ে পড়লাম। তো এরকম তো আর এত ছিল না, মাথায় একটু তেলও দিয়ে দিয়েছিলাম। কিন্তু যেই না ঘড়িতে 3:30টার মতো বাজে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আর এত পরিমাণে বমি, আর হলো গিয়ে তোমার মাথা ব্যথার এত তীব্র যন্ত্রণা শুরু হয়েছে, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। সাথে সাথে আমার বমি, বুঝতে পারছি না এই বমিটা কিসের জন্য হয়েছে। এটা কি অতিরিক্ত মাথা যন্ত্রণার জন্যই, নাকি আমার গ্যাসের সমস্যা হয়েছিল, বুঝতে পারছি না। আর 4টা বাজে তোমাদের দাদাভাই আমাকে তারপর 3:30 থেকে এভাবে কাটিয়ে দিচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি মাথা ব্যথার তীব্র যন্ত্রণা, আর এদিকে বমি শুরু হয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে জল মুড়ি, বমিটা করার পর জল মুড়ি ভিজিয়ে করে দিয়েছে, না হলে তো মাথা ব্যথার ওষুধটা খেতে পারবো না। তারপর মাথা ব্যথার ওষুধ খেয়েছি, আবার একটুখানি চোখটা লাগলো, 6টা 10 আবার উঠে গেলাম, মাথা যন্ত্রণা কোনোভাবেই কমছে না। তারপর তো আমি একটা গরু আজে করি, ওই গরম জলের মধ্যে পা চুবিয়ে বসে থাকি কিছুটা সময়। এটা করলে মাথা যন্ত্রণা একটু কমে। তো বেশি উঠে গেলে তো আর এটা দিয়েও কাজ হয় না। তারপর কি করলাম, এটা একটুখানি দিলাম, তারপর দেখি মাথা যন্ত্রণা কমছে না। তো আমি মাথার মধ্যে একটা ভালো করে উন্না দিয়ে পেঁচিয়ে ঘিট দিয়ে দিলাম টাইট করে। তারপর তো এসে শুয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাই 7:30টার সময় ও উঠে গেছে, ওরও তো আর ঘুম নেই 3:30টা থেকে। তারপর ও উঠে বাজারে গেল। তো এদিকে ঘরের বাজারও আনলো, আর এদিকে আবার ওষুধও নিয়ে আসলো। আর ওই যে আমি ডক্টর দেখিয়েছিলাম চোখের জন্য, তো তখন না উনি কিন্তু আমার চশমার সাথে আবার একটা ওষুধও দিয়ে দিয়েছে, বলেছে অতিরিক্ত মাথা ধরা হলে যেন আমি ওষুধটা খাই।
তো উনি যখন দিয়ে দিয়েছিলেন এই ওষুধটা, তারপর তো আর আমি মানে ওষুধটা আমি খাইও নি, মাথা যন্ত্রণা যে উঠেছে ওই এমনিতেই রয়ে গেছে, আর ওষুধের ডেটও চলে গেছে। তারপর তোমাদের দাদাভাই আবার মাঝখানে একদিনকে আমি আগরতলা গিয়েছিলাম, তখন তোমাদের দাদাভাই আবার এই ওষুধটা কিন্তু নিয়ে মানে আনিয়েছিল। এই ওষুধটা পর্যন্ত খেয়েছি, ওই যে জল মুড়িটা খেয়েছিলাম 4টার সময়, খেয়ে কিন্তু মাথা ব্যথার ওষুধটাও খেয়েছি। মাথা ব্যথার ওষুধ খেয়েও আমার কোনো কাজই হচ্ছিল না। তারপর তো মানে সকালবেলায় উঠে তো করলাম তোমার ওই যে গরম জলের করলাম, তারপর 9টা 10 আবার সকাল থেকে মানে ঘুম থেকে উঠলাম, তারপর দেখছি না মাথাটা হালকা ধরাটা কমেছে। কী যন্ত্রণায় যে ভুগেছিলাম, যার কারণে আমি শুক্রবার দিনকে মোবাইল থেকে দূরে ছিলাম, আর শরীরই ভালো ছিল না এই অবস্থা। আর এদিকে দেখো কালকে যেহেতু ব্লগ করিনি, কালকে আবার কিছুটা চালতার আচার বানিয়েছিলাম। তোমাদের দাদাভাই সেদিনকে আবার চালতা এনেছিল, তো কালকে কিছুটা আবার চালতার আচার বানিয়েছিলাম সন্ধ্যার দিকে। আর ঘরের ওই 2 বছর আগের কাঁচা আমের আচারও আমার ঘরে আছে। এগুলো কিন্তু আমাদের বাড়ির আম, বাবু পাঠিয়েছিল, তখন আমি আচার করে রেখে দিয়েছিলাম। কিছুটা আম সত্য দিয়ে বাকিটা আচার করে রেখেছিলাম, তো এটাও রয়েছে। ফ্রিজে থাকলে তো আর নষ্ট হয় না। আর এদিকে আজকে রান্নাবান্না তেমন বেশি একটা করছি না। ফ্রিজে কিছুটা মাংস আছে, তো ভাবছি রাত্রিবেলায় করে রাখবো। মাংস আমার ঘরে আনলে আমি কিছুটা বোনলেস চিকেন না রেখে দিই ওই ভর্তা টর্তা খাওয়ার জন্য। আমার চিকেন ভর্তাটা বেশ ভালো লাগে, তো তাই জন্য কিছুটা রেখে দিয়েছি। এটা রাত্রে করে নেবো রুটির সাথে। আর এখন ভাবছি গুদক রান্না করব, আর তোমার পটল আর করলা ভাজি করে নিয়েছি। তো এদিকে দেখো রান্না বসিয়ে, এদিকে মানে প্রেশার কুকারে তো বসিয়ে দিয়েছি, সিটিও দিয়ে দিয়েছে। তো এদিকে কিন্তু আমি এবারে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মানি প্ল্যান্টের কয়েকটা ডাল টল হয়েছে, তো এগুলোকে একটু কাটিং করে দিচ্ছি, অন্য জায়গায় নিয়ে লাগাবো। মানি প্ল্যান্ট গাছ তো আমার খুব মানে পছন্দের একটা গাছ। আর এদিকে গরমের জন্যই মনে হচ্ছে, মানে রোদের জন্য এরকম হচ্ছে, পাতাগুলো না পেকে পেকে যাচ্ছে হলুদ হয়ে। তো এগুলো কাটিং করে দিয়ে বাদ বাকি ডালগুলো একটু কেটে দিচ্ছি। আর কি বলো তো, মাঝখানে যে একদিন ভিডিও করিনি, একদিকে ভালো হয়েছে। না হলে ভিডিও করলে এক্সট্রা একটা কাজ, তার উপর আমার ভিডিও আবার মিলাতে হতো, না হলে তো মোবাইলও তো খালি করতে লাগবে, না হলে আবার নেক্সট দিন ভিডিও করতে পারবো না। তার উপর তোমার দাদাভাই বলছে 2 দিন একটু করো, মোবাইলও তো মানে দেখো না, না হলে মাথা যন্ত্রণা হবে। তো যার কারণে শরীরও ভালো ছিল না, ওই যে বললাম বমি তারপর মাথা যন্ত্রণা একসাথে শুরু হয়েছে। তো যার কারণে কিন্তু শরীরটাও ছিল না, মানে সন্ধ্যার পর থেকে শরীরটা একটু তালের হয়েছিল, যার কারণে কিন্তু আমি ওই মানে চালতার আচারটা বানিয়েছিলাম। আর তো সেই মানে আজকে তো ভালোই আছি। আর এদিকে সংসারের একটা দেখবে কত কাজ থাকে। এই যে বাইরের গাছগুলোকে একটু আমি ঠিকঠাক করব বলে কবে ধরে ভাবছি, করাই আর হচ্ছে না। তো সে করব বলেই যাচ্ছি। আর দুপুরের দিকে এত পরিমাণে 11টার দিকে রোদ উঠে না, তখন বাইরে আর বেরোনো যায় না। তো করব করে তো আর করা হচ্ছে না। তো ভাবলাম যে না, একটু ডালগুলি কাটিং করে দিয়ে একটু ঠিকঠাক করে দিয়ে গাছগুলোর দিকে যেন তাকানো যাচ্ছে না, তো যার কারণে কিন্তু একটু ঠিকঠাক করে দিয়েছি গাছগুলোকে। আর এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপর এদিকে দেখো গাছগুলো কিন্তু এখন আমি রেখে দিচ্ছি, এই যে দেখো। তো এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এবার একটার পর একটা গাছ কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। আর কয়েকটা আগাছা উঠেছিল, এই আগাছাগুলোও ফেলে দিয়েছি। ওই সাইড দিয়েও আগাছা উঠেছে, এখন হাতের ব্যথার ভয়ে না ফেলতে চাই না। সাধারণ 1-2টা গাছ উঠাতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়, কিন্তু আমরা মহিলারা দেখবে কাজ দেখে, কিন্তু জানি না সবার এরকম হয় কিনা, আমি তো মানে কাজ দেখে যে বসে থাকবো এটা আমার হয় না, আমার কাজ আমার করতেই লাগবে। 12টা 6 বাজে এখন। তো এইমাত্র রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করলাম, আর আচারগুলো যে রোদে দিলাম এগুলোও ঘরে এনে রাখলাম। ভালো রোদ পেয়েছে, কারণ সকালবেলায় দিয়েছিলাম। তো আমার রান্নাঘরে কাজ করতে করতে আজকে রান্নাঘরে বেজে গেল 12টা। তো বেশ অনেকটা সময় রোদ লাগলো, তাই জন্য নিয়ে আসলাম এখন। তো এখন গিয়ে আবার এই ঘরে কালকে কাপড় ধুয়েছিলাম, এই কাপড় গুছানো হয়নি কালকে যে কীভাবে সময়টা কেটে গেলো। তো সেই কাপড়গুলো এখন গুছিয়ে রাখতে লাগবে। আর একে তো গরম, তার উপর যদি ঘরে কাপড় চোপড়ে টাল পড়ে থাকে আরও যেন গরম বেশি লাগে। মাঝখানে একদিন ভিডিও করিনি, কারণ হঠাৎ করে আমার শরীর খুব খারাপ করেছিল, তো যার কারণে একদিন মোবাইল থেকে পুরো দূরে ছিলাম। তো আজকে আবারও ভিডিও শ্যুট করছি, না হলে তো আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, তাই। আর এদিকে রান্নাঘরের কাজ আমার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট। এই যে দেখো রান্নাবান্না করে একদম বাসন কুসন যা ছিল সব কিছু করে নিয়েছি। তো এগুলো আরও আগে আমার শেষ হয়ে গেছে, তারপরে এক্সট্রা কাজ করেছিলাম, যদিও সবগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনের কাপড়টা তো সেলাই করেছি, কিন্তু এটা লাগানো হয়নি, তাই জন্য এটা দিয়েই ঢাকাটা দিয়ে রাখলাম। তো যাক, এবারে যাবো ওই ঘরে গিয়ে আগে কাজবাজগুলো করি। 12টা বেজে গেল, আবার তো এদিকে পুজো আছে, যদিও পুজোর বাসন টাসন সব কিছু ধোয়াই আছে, কোনো অসুবিধা হবে না। আর তোমার এত পরিমাণে রোদ, তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখায়, না হলে বুঝতে পারবে না। আর কালকে আবার ওই যে চালতার আচার বানিয়েছিলাম। আমের আচারটা আমার যদিও আগের ছিল, আর চালতার আচারটা কালকে বানিয়েছিলাম। তো কালকে যেহেতু কোনো ব্লগ ভিডিও বানাইনি, তাই জন্য আর করিনি। তো যাক, চলো তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখাই। এই যে দেখো কি পরিমাণে রোদ। দাওয়া তো আরও কত আগে কমপ্লিট। তো এদিকে এবারে দেখো
কি পরিমাণ রোদ দিয়েছে তো দেখলে। এই রোদের মধ্যে যে বাইরের কাজ করা কতটা কষ্ট, বাপরে বাপ, যারা বাইরে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারে। আমরা ঘরের মধ্যে থেকেই না টিকে থাকতে পারছি না, এত পরিমাণে গরম। আর জানো তো সেদিন যে আমার মাথা যন্ত্রণা উঠেছে, এক তো আমার ডক্টর দেখি আমি চশমাটা সবসময় পরি না, ডক্টর বলে দিয়েছিল চশমাটার জন্য আমি সবসময় পরি, কিন্তু আমি তো চশমাটা পরি না। তার উপর গিয়ে রোদ তো আমার একদমই সহ্য না, বলেছে রোদে যেন আমি বেশি একটা না বেরোই, বা রোদে গেলে চশমাটা পড়ে যায়। ওই যে সেদিন হঠাৎ করে দুপুরের দিকে ওই সেলাইয়ের কাজে গেলাম, আবার রোদ মাথায় নিয়ে আসলাম, ছাতাও নিয়ে যাইনি, যার কারণে মনে হচ্ছে আমার মাথাটা এরকম হয়েছে, ধরা হয়েছে। আবার কন্টিনিউ কয়েকদিন আবার রোদে যদি একটু যায় তখন আবার দেখবে ঠিকঠাক হয়ে যাবে। এমনিতে তো ঘরেই থাকি, যতই গরম লাগুক যতই থাকুক, রোদে তো আর তেমনটা বেরোনো হয় না, কাপড় চোপড় মেললে তখন গিয়ে বেরোই, তো যার কারণে মনে হচ্ছে আমার সেদিন এরকমটা হয়েছে। আর এদিকে দেখো এই ঘরে এসে এদিকে কালকে কাপড় ধুয়েছিলাম, এই কাপড়গুলো আর গুছানো হচ্ছে না। আর এদিকে রান্নাঘরে এর একটা ছিল, কাল রাত্রিবেলা এটাকে আবার ভালো করে ধুয়ে দিয়েছি। রান্নাঘরে তো দেখলে অন্য জিনিসপত্র এটার মধ্যে রেখেছিলাম, তো যার কারণে কিন্তু খালি করে এই ঘরে নিয়ে আসলাম। কারণ এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, তো এগুলো সোফার উপরে রাখি, না হলে পেছনের রুমের আলনার মধ্যে তো রাখতেই পারি না, কারণ কক্কার তাণ্ডবে এখন আলনার মধ্যে কাপড় রাখাই যাচ্ছে না, কক্কা যেখানে সেখানে এসে পটি করে রাখছে। তো এই জায়গাটা যে কী করবো বুঝে উঠতে পারছে না, কিন্তু আলনাটা আমি কোথায় নিয়ে যাই বলো? এদিকে তো ঘরে এরকম জায়গাও নেই যে আলনাটা আমি নিয়ে যাব। তো এখন আলনাকে আমি একদম পুরো কাপড় দিয়ে না ঢেকে রেখে দিয়েছি। তো গেঞ্জি ফেঞ্জি আর রাখি না, যেহেতু কাপড় দিয়ে ঢেকে রাখি, তো কাপড়ের নিচে তো গেঞ্জিগুলো থাকে, তোমাদের দাদাভাই নিতে গেলে অসুবিধা হয়ে যায় ওর। তো যার কারণে আমি ভাবলাম যে না, এটা যেহেতু কাপড় দিয়ে একটা সাইড ঢেকে দিয়েছি, পুরো আলনা জুড়ে না কিন্তু একটা সাইড দিয়ে, তো আমি তো কাপড়টা দিয়ে যখন ঢেকে রাখি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি নিতে গেলে অসুবিধা হয় বলে ভাবলাম যে না, এই একটার মধ্যেই রাখি। আর আমারও নাইটিভিটিগুলো না আমি ওই ইয়ের মধ্যে রাখি, তোমার কাঠের স্ট্যান্ডের মধ্যে, যেটা আবার তোমাদের দাদাভাই বিরক্ত বোধ করে। তো যার কারণে কিন্তু আমি ভাবলাম যে না, এই র্যাকটাকেই কাজে লাগাই। আর এই র্যাকটা তো বেশি একটা ইয়ে নেই, উপরের তাকটা তো ভেঙেই গেছে, এবার তো ওই কিছুদিন আগে দেখলে ইয়ের সময় ফেলে দিয়েছি। তো এইটাকে কালকে একদম ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, তারপর কালকে তো আর কাপড় গুছানোর সময় পাইনি, তো যার কারণে ওই এখন গুছিয়ে নিয়ে এটার মধ্যে ইয়ে করে রাখলাম। তো এখন তোমাদের দাদাভাইয়েরও নিতে গেলে সুবিধা হবে, আমিও আমার ড্রেস ফ্রেসগুলো এখানে রাখতে পারলাম। ঘরের মধ্যে না তোমার জায়গার অভাব, আর হলো গিয়ে যতই তুমি জিনিসপত্র ইয়ে করে রাখো, সেই জিনিসপত্রই দেখবে ভরে যায়, এত পরিমাণে ইয়ে হয়। আর এদিকে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। আর এদিকে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কারই আছে, কিন্তু ড্রেসিং টেবিলের ভিতরে যে রাখা জিনিস, আচ্ছা এটার ভিতরে কীভাবে ধুলাগুলো গিয়ে ঢুকে বলো, আমি বুঝতে পারছি না। এটাকে আমি কিন্তু পরিষ্কার করতাম না, কী যেন তেলের কোটো নাকি রাখতে গেলাম, তারপর দেখছি তোমার ইয়ে হয়ে আছে, ধুলো পড়ে আছে। তো তার কারণে কিন্তু সবগুলো ইয়ে বের করে দেখো মুছে রাখছি, মুছে আবারও কিন্তু এই জায়গাটা নিচটা ভালোটাকে মুছে দেবো, দিয়ে কিন্তু আবার এই যে এখানে আমার কাশের সিরাপ, তারপর তোমাদের দাদাভাইয়ের পারফিউম, আমি তো পারফিউম একদমই ইউজ করি না, কোনো পারফিউমের গন্ধই আমি নাকে শুকতে পারি না। যখনই আমি পারফিউমের গন্ধ শুকি না, আমার যেন পুরো বমির ব্যাপার হয়ে যায়। তোমাদের দাদাভাই হলো গিয়ে পারফিউম খুব পছন্দ করে, তো অনেক সময় ও ঘরে দিলে না, ও ঘর থেকে বেরোলো তো এবার কোথাও যাওয়ার জন্য, আমি দরজা জানালা খুলিয়ে পাখা চালিয়ে দিই, ঘর থেকে যাতে গন্ধটা বেরিয়ে যায়। পারফিউমের গন্ধ শুনে তো আমি সাথে সাথে খেতে বসতে পারবোই না, এরকম সমস্যা হয়। জানি না এটা কার কার সমস্যা আছে, আমার তো এরকম সমস্যা। তো কত খুঁটিনাটি জিনিস যে এটার মধ্যে রাখা, তো এগুলো তো রাখলাম। আর এদিকে এবারে এই সাইডের এটাও কিন্তু খুলে নিয়েছে, এটার মধ্যে মাথার তেল, তারপর তোমার পাউডার, তারপর এদিকে তোমার আমার আলতা, এগুলো এটার মধ্যে কম জিনিস আর ওইটার মধ্যেই বেশি জিনিস। তো এবারে এগুলোও কিন্তু আমি মুছে দিয়ে এবারে জায়গা মতো রাখছি। আর এই দুইটার মধ্যে দেখি একটু একটু করে তেল, তো যার কারণে এই কটুর তেলটা আবার এটার মধ্যে নিয়ে নিয়েছি, জানি দুই রকমের তেল, তো তারপরেও নিয়ে নিয়েছি, বেশি তো একটা না, একটুখানি। তো তার কারণে কিন্তু এটার মধ্যে নিয়ে এই যে দেখো মুখটা লাগিয়ে এবারে জায়গা মতো রাখছি। আমি আগে নারকেল তেল দিতাম, মাঝখানে আবার তোমাদের দাদাভাই আরেকটা তেল নিয়েছিল, ওইটা আবার ওইটার মধ্যে রাখলাম, তো ওই তেলটাও আবার দিই। আমার যে এই তেল দিতেই লাগবে এরকম না, তবে বেশিরভাগ কিন্তু নারকেল তেলে দিতাম, আমার তেল দেওয়া হলো গিয়ে কথা। মাথায় তেল ছাড়া তো আমার ঘুম হয় না জানো, আর এখন গরমের মধ্যে রাত্রিবেলায় তো ঘুমানোর জন্য তেল দিয়ে ফেলি, আর গরমের জন্য না পরের দিনকে সহ্য করা যায় না, আরও যেন গরমের পরিমাণ আরও বেশি লাগে। এদিকে আমার ড্রেসিং টেবিলের নিচগুলো তো পরিষ্কার হয়ে গেছে, এবারে দেখো আমি কিন্তু সামনের দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। কাঠের ফার্নিচার কিন্তু কেরোসিন দিয়ে মুছা খুব ভালো, জল দিয়ে মুছলে ভালো না। তো আমি তো একটা ঘরে যে লিকুইড স্প্রে বানাতাম ওইটা দিয়ে মুছতাম, আর মাঝখানে কেরোসিন দিয়ে মুছেছিলাম। কেরোসিন দিয়ে মুছলে কিন্তু কাঠের পোকাও কিন্তু ধরে না, আর গ্লেজটাও কিন্তু ভালো থাকে। তো আমি অনেক সময় কী করি, বেশি যদি দেখি নোংরা হয়ে গেছে, তখন কাপড় ভিজিয়ে জলটা ভালো করে নিংড়িয়ে, যাতে একদম জল না থাকে, ওইটা দিয়ে কিন্তু পরিষ্কার করি। তো কিছুদিন আগে তো একবার কেরোসিন দিয়ে করেছিলাম, যার কারণে আজকে কিন্তু আমি এমনিতে শুকনো কাপড় দিয়ে করলাম। আর ওইদিকে দরজাটা আগেই করেছিলাম, তারপর আর কি এদিকে ঘর দৌড় ঝাড়টার দিয়ে চলে আসলাম বাইরে। তো বাইরেটা এখন ঝাড় দিতে লাগবে, তার আগে এদিকে দেখো কতদিন ধরে ভাবছি এই গাছগুলো একটু ঠিকঠাক করব, কিন্তু ঠিক আর করতে পারছি না, এই রোদের জন্য না হয় আমার শরীর ভালো থাকে না, একটা না একটা ইয়েই থাকে। তো হাতের মধ্যে একটা পলিথিন নিয়ে নিলাম, নিয়ে এই সাইডের কিছু ঘাস উঠেছিল এগুলো ফেলে দিলাম, আর এই যে টবগুলোর মধ্যে আগাছা কতগুলো হয়েছিল এই আগাছাগুলো ফেলে দিলাম, দিয়ে এবারে দেখো সামনের জায়গাটা
এবারে ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন তো ঘরদোর ঝাড় দিয়ে যদি দেখি রোদ নেই তাহলে পুরোটা ঝাড়ু দেই, আর যদি একটু লেট করে আমার ঘরদোর গুছানো হয় তখন ঝাড়ু দিয়ে আমি এই জায়গাটার মধ্যে ফেলে রাখি, তারপর বিকেলের দিকে এই জায়গাটা আমি ঝাড়ু দিই। তো আজকে কি হলো, বেশি দেখি মানে এখানে তো গাছ টুসগুলোও পরিষ্কার করেছিলাম কিছুটা, বেশি কিন্তু না, ওই হাতের বয়ে কোনো কিছুই করতে পারি না। কিন্তু আমরা মহিলারা এরকমই দেখবে, আবার কাজ ফেলে রেখে যে মানে বসে থাকবো ওইটাও হয় না। রূপ থাকলে তো তখন মনে হয় কেন করলাম যখন হয়, আর রূপ যখন ভালো হয়ে যায় না তখন ভাবি যে না এটা করে নিই এটা করে নিই। চোখের সামনে এরকম নোংরা হয়ে থাকলে কি ভালো লাগে বলো। তো হাতে গোনা 4-5টা গাছে কিন্তু এখান থেকে উঠিয়েছি। আর এদিকে দেখো এবার এই যে এই জায়গাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর সেদিন 2টা ঝাড়ু একসাথে ভালো করে বেঁধে নিয়েছি, তোমাদের দাদাকে বলছি একটা নারকেল ছোলার ঝাড়ু এনে দিতে। তারপর আর কি এদিকে টুক করে স্নান করে চলে আসলাম। এসে এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। তো ঘন্টা বাজিয়ে সব কিছু করা এগুলো তো করে নিয়েছি, এবারে কাশিটা বাজিয়ে নিচ্ছি। তো এবারে সারাদিনে দেখবে ঠাকুর পুজোটা দিতে পারলে, যতই সারাদিন পরিশ্রম করি না কেন ঠাকুর পুজোটা দিতে পারলে মানে মনে যেন আলাদা একটা শান্তি লাগে। কোনো সময় তো সবসময় তো সম্ভব হয় না, সকালবেলা পুজোটা দিলেও দেখবে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কিন্তু কাজ করে। তো যাক, এদিকে এবারে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর এদিকে তো কিছুটা সময় রেস্ট করলাম, রেস্ট করে তারপর তোমাদের দাদাভাই আসলো 4টার দিকে, দুপুরে খাওয়া দাওয়া করলাম। এবারে শুরু হয়ে গেল আমার কাজ, এদিকে বিকেলের কাজ। আজকে মানে রোদের যন্ত্রণায় না মানে স্নানটা করে গিয়ে সিঁদুরটাও পরিনি, আর এদিকে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের বাসন কুসনগুলোও ধুইনি, এত পরিমাণে গরম দিয়েছে। তো এবারে কী করলাম, বিকেল হতে এদিকে চুলটা আগে বিনুনি করে বেঁধে নিয়েছি, তারপর এদিকে ঠাকুরের বাসন কুসন মাজলাম। এবারে মুখ টুক ধুয়ে গিয়ে সিঁদুরটাও পরলাম কিন্তু এখন, মানে ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে। তারপর এদিকে দেখো তোমাদের দাদা আবার দুপুর আসার সময় ওই দই তারপর এই যে মাজাটা নিয়ে আসলো। এদিকে এখন একটা গ্লাস খেয়ে নিই, কারণ এত গরমের মধ্যে আজকে যে কী কষ্ট হচ্ছে, মানে ভাদ্র মাসের গরম, পুরো ভাদ্র মাস তো রইলো, বাপরে বাপ। আর এদিকে দেখো তারপরে বিকেলে ঘরদোর ঝাড়টার দিয়ে এদিকে সন্ধ্যা পুজো প্রার্থনা দিয়ে নিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, মানে ঘাম পুরো শরীর দিয়ে বেয়ে পড়ছে, এত পরিমাণে ঘাম অজরে পড়েছে। একভাবে যে প্রার্থনাটা করবো এটার 7 দিনই তো প্রার্থনা করলাম, পুজো দিলাম। সন্ধ্যার পুজোটা তো অনেকটা সময় লাগে বলো। তারপর আজকে যেহেতু শনিবার, তো এদিকে দেখো আমার শাশুড়ি মা এখন শনি পুজো দিচ্ছে, তো আমিও এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। জানো তো আমাদের বাড়িতে না প্রত্যেক মাসে কিন্তু 2টা করে শনি পুজো হয়, একটা মাসের প্রথম দিকে আর একটা মাসের কিন্তু শেষের দিকে। তো এদিকে দেখো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট। তারপর এদিকে আমি এখন কালকের জন্য দই পেতে নিচ্ছি। তোমাদের দাদাভাই কবে ধরেই বলছিল দই পাতার জন্য, তো সেদিন পরশু দিনকে দাদা দুধ দিয়ে গেল। তো এই যে এখন দুধ দিয়ে কালকেও পাতা হয়নি দইয়ের জন্য, তো আজকে তোমাদের দাদাভাই দুপুরে দই নিয়ে এসেছিলো। এবারে কিন্তু এখন দইটা পেতে নিচ্ছি। এই গরমে দইটাই একমাত্র শান্তি, সারাদিনের কাজ বাজ করে দুপুরের দিকে দেখবে স্নানটা করে এসে যদি এক বাটি দই হাতে পাওয়া যায় আর কোনো কথা নেই। আর তোমাদের দাদাভাইও দইটা দিয়ে ভাত খেতে পছন্দ করে। সবগুলো দই তো এভাবে ঢাকা দিয়ে রাখলাম, কালকে কিন্তু সকালবেলায় এগুলোকে ফ্রিজে নিয়ে রাখবো। আর কিছুক্ষণ বাদে আমাদের এখানে চলে আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। বৃষ্টিটা দেখে যে কী মজা লাগছে, কী যে শান্তি লাগছে। এত পরিমাণে গরমের মধ্যে একটুখানি বৃষ্টি যেন একদম মানে শান্তির একটা দিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।